নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা। আর এই মুহূর্তে আজ তাক বাংলার একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে একেবারে নিউজ রুমে আছেন আমার সহকর্মী কৌশিক দাস। কৌশিকদা, ফের এডিআর, যেটা একটা সমীক্ষা সংস্থা, প্রতি বছরই এই সমীক্ষা সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করে, কিন্তু এবার তারা যে রিপোর্ট যেটা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে দেশের মধ্যে দরিদ্রতম মুখ্যমন্ত্রীর তকমা পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি একটু বিস্তারিতভাবে আমাদের বলো। একদমই ঠিক, তাই ঠিকই বলেছ। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, এটা হচ্ছে এডিআর। এই এডিআর হচ্ছে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীর আয় ব্যয়ের হিসেব এবং তাদের বাৎসরিক আয় কত, ব্যয় কত, এগুলোকে তারা একটা সমীক্ষা করে। গত সোমবার দিন, আজকে মঙ্গলবার, গতকাল এডিআর অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস তারা সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের মাধ্যমে একটি সমীক্ষা তুলে ধরেছে যে এই মুহূর্তে গোটা দেশের, ভারতবর্ষের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা এরা তুলে ধরেননি, এরা একটি সমীক্ষা তৈরি করেছেন। সেই সমীক্ষাতে দেখানো হচ্ছে দেশের প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের বাৎসরিক আয় এবং তাদের এই মুহূর্তে স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ কতটা। তাতে দেখা যাচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক যে স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ সেটা কিন্তু সবচেয়ে কম। আমার মনে পড়ে যাচ্ছে সুজয়, একসময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনি বামফ্রন্ট সরকারের সপ্তম বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন। তারপরে ত্রিপুরাতে পালাবদল হয়, সেখানে বিজেপি তার স্থলাভিষিক্ত হয়। বিপ্লব দেব হন প্রথম মুখ্যমন্ত্রী, তারপরে হয় মানিক সাহা, তিনি বর্তমান মুখ্যমন্ত্রী। কিন্তু একসময় এই তকমা দেওয়া হয়েছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে। তাকে ব্যক্তিগতভাবে যতটা আমরা চিনেছি বা দেখেছি, তিনি মুখ্যমন্ত্রিত্বর পদ থেকে ইস্তফা দেওয়ার পরে টানা সাইকেল রিক্সায় যাওয়া আসা করতেন। এবং তার স্ত্রীর নাম হচ্ছে পাঞ্চালী সরকার, তাকেও আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি কিন্তু সরকারি হাসপাতালে চিকিৎসা করাতেন যখন তার স্বামী মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার। এবং তার তার একটি তকমা ছিল যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী। এবারে সেই তকমা ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য হলো। কারণ এই এডিআর বা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস তারা যে সমীক্ষাটা তুলে ধরেছে গতকাল, সেখানে দেখা যাচ্ছে সবথেকে ধনী মুখ্যমন্ত্রী হচ্ছেন চন্দ্রবাবু নাইডু, আর গরিব মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সম্পত্তির পরিমাণ কিন্তু কোটির কাছাকাছিও যায়নি। একটা জিনিস জানিয়ে রাখা দরকার যে এই দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা, মানে 20 লক্ষ টাকাও নয়। সত্যি তাই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যেভাবে দেখছি, তুমিও যেভাবে দেখছো দীর্ঘদিন ধরে, তার কিন্তু জীবনযাত্রার মধ্যে কোনো আড়ম্বরতা নেই। তিনি যেভাবে চলাফেরা করেন, এভাবে যে সাধারণ মধ্যবিত্ত বাঙালি ঘরের মেয়েদের যে চলন বলন, ঠিক তেমনই কিন্তু তার জীবনচর্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি কিন্তু তার নিরাপত্তার খাতিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নির্ধারণ করে দেওয়া যে নিরাপত্তা বেষ্টনী, সেটা তিনি ব্যবহার করেন ঠিকই, কিন্তু সুযোগ পেলে তিনি মানুষের মধ্যে মিশে যান। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের গরিব মুখ্যমন্ত্রী, সেটা তার জীবনচর্যা থেকেই বোঝা যায়। তিনি কিন্তু সবাইকে খুব আপন করে নিতে পারেন এবং তার যে মানে বাসস্থান, সেই বাড়িও আমরা দেখেছি এখনও টালির বাড়িতে মুখ্যমন্ত্রী থাকেন। মুখ্যমন্ত্রীর যে শোয়ার ঘর, সেটাও কিন্তু টালির চালা, সেটা আমরা সকলেই জানি। একতলা, একদম কোনো রকম নির্মোহী একটি বাড়ি, অর্থাৎ সেই বাড়িতে কোনো রকম আড়ম্বর নেই। যারা ওখান থেকে সাংসদ বিধায়ক প্রত্যেকেই যান, তারা প্রত্যেকে দেখেন মুখ্যমন্ত্রীর এই আয়ের সঙ্গে সঙ্গতি সম্পন্ন এই তার যে জীবনচর্যা, সেখানে কিন্তু স্পষ্টই হয়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি গরিবতম মুখ্যমন্ত্রী। 2023-24 অর্থবর্ষে দেশে মাথাপিছু আয়ের গড় 1,85,854 টাকা যেখানে ছিল, সেখানে দেশের মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় 13,64,310 টাকা। এটা এডিআর বলছে। এডিআর এই তথ্য বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বহুগুণ বেশি টাকা রয়েছে টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুর। মুখ্যমন্ত্রীদের এই 1,000 টোটাল যে সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে, সেখানে বলা হয়েছে 1,630 কোটি টাকার মালিক মুখ্যমন্ত্রীরা। এই মুখ্যমন্ত্রীদের মধ্যে পরপর যে আমরা একটা হিসেব পেয়েছি, সেখানে বলা রয়েছে যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, তার সম্পত্তির পরিমাণ 51 কোটি টাকা। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সম্পত্তির পরিমাণ কোটি টাকার নিচে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্য একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তারও আর্থিক
আয় ব্যয়ের হিসেব বা স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ কিন্তু কোটি টাকার নিচে। এরকম অসমের হেমন্ত বিশ্ব শর্মার 17 কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে জানানো রয়েছে, যেটা আমরা প্রথমেই বলছিলাম। ত্রিপুরার মানিক সাহার রয়েছে 13 কোটি টাকার সম্পত্তি। এডিআর আরও জানিয়েছে 13 জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলাও রয়েছে। যদিও এটা আমাদের আলোচনার বিষয় নয়, আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে ধনী মুখ্যমন্ত্রীকে চন্দ্রবাবু নাইডু, এই মুহূর্তে দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে গরিব মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সব মিলিয়ে দেখার বিষয় এটাই, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের যে নির্বাচনী তহবিল রয়েছে, এই তহবিল নিয়ে বহু বিতর্ক রয়েছে, বহু কালো টাকাকে সাদা করা হয়। সেই টাকা কিভাবে আসবে, বিভিন্ন রাজনৈতিক দল তারা কিভাবে ব্যবহার করবেন, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এবছরের যে আর্থিক আয় ব্যয়, অর্থাৎ তার যে আমি যেটা প্রথমেই বললাম খুব মধ্যবিত্ত সাধারণ মানের জীবনযাপন করেন, সেটা থেকে কিন্তু বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি গরিবতম মুখ্যমন্ত্রী। কৌশিকদা, তোমাকে জাস্ট খুব দুটো প্রশ্ন আমরা করব যারা দর্শকরা আমাদের এটা দেখছেন। একটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও মাইনে নেন না, যদি এইটা তুমি আগে একটু ব্যাখ্যা করো। একদমই তাই। 2011 সালে ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি জানো শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে না, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কয়লা মন্ত্রী ছিলেন কেন্দ্রের, বা যখন রেলমন্ত্রী ছিলেন, সেই সময়ও কিন্তু তিনি এই বেতন নিয়ে, মানে নিজের বেতন নিয়ে কিন্তু তিনি সবসময় আপোষ করেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি 1 টাকা বেতন নিয়েছেন, প্রথমে সে 1 টাকা বেতন নিয়েছেন, অথচ তিনি কিন্তু তার সহকর্মী অর্থাৎ বিভিন্ন ক্যাবিনেট মন্ত্রীদের বেতন বৃদ্ধি করেছেন, বিধায়কদের বেতন বৃদ্ধি করেছেন। এখন এক একজন বিধায়কের বেতন 1,20,000 টাকা থেকে 1,60,000 টাকা। তাদের বিভিন্ন ভাতা, প্রত্যেক দিন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আসতে আলাদা ভাতা, অধিবেশন শুরু হওয়ার 48 ঘন্টা আগে থেকে 2,000 টাকা করে ভাতা পার ডে, অধিবেশন শেষ হওয়ার 3 দিন পর পর্যন্ত সেই ভাতা তারা পান। অর্থাৎ দেখা যাচ্ছে সব মিলিয়ে কিন্তু বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের বেতন বাড়িয়ে দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রাজ্য সরকারের কোষাগার থেকে তার জন্যে ধার্য যে টাকা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের, সেই টাকাও তিনি নেন না। আরেকটা প্রশ্ন করবো, এটাই শেষ প্রশ্ন। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব সাধারণভাবে থাকতে ভালোবাসে, তুমি যেটা বলছিলে, আমরা দেখেছি সম্প্রতিকালে মুখ্যমন্ত্রী যে বাড়িতে, টালির বাড়িতে এখনও পর্যন্ত তিনি থাকেন, নিরাপত্তার কারণে বারবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং রাজ্যের যারা গোয়েন্দা সংস্থা তারা কিন্তু বারবার নিরাপত্তার কারণে তার বাড়িটাকে বদল করার বারবার আবেদন করেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত আমরা দেখেছি তিনি তার যে বাড়িতে তিনি ছোট থেকে বড় হয়েছেন সেই বাড়িতেই থাকতে ভালোবাসেন, এবং এখনও পর্যন্ত তিনি সেই বাড়িতেই আছেন। এ রাজ্যের একজন মুখ্যমন্ত্রী হয়েও, ভিভিআইপি হয়েও তিনি সেখানেই থাকতে পছন্দ করে। যদি এই বিষয়টা একটু দেখো, এটা কিন্তু নজির নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তাকেও কিন্তু বহুবার বলা হয়েছিল, তার যেমন জ্যোতিবাবু ছিলেন, তার হিন্দুস্থান পার্কের বাড়ি ছেড়ে ইন্দিরা ভবনে, অর্থাৎ সল্টলেকে রাজ্য সরকারের পক্ষ থেকে, পূর্ত দপ্তরের পক্ষ থেকে একটি ভবন নির্মাণ করা হয়েছিল জ্যোতিবাবুর জন্যে। তিনি দেশের রেকর্ডকালীন মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের, সেই কারণে। তারপরে বুদ্ধদেব ভট্টাচার্যকেও তার একটি বিলাসবহুল বাড়ির জন্যে এবং তার নিরাপত্তার কথা মনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে, সেই সময় প্রণব মুখোপাধ্যায় ছিলেন আরক্ষামন্ত্রী, তিনিও চেষ্টা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে তার পাম এভিনিউর বাড়ি থেকে অন্য কোথাও স্থানান্তরিত করার জন্য, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য যাননি। ঠিক তারই রেস ধরে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে তার নিরাপত্তার কথা মনে রেখে আলিপুরের বেলভেডিয়ার রোডের একটি বাড়ি, বড়ো অফিস আছে এখনও, সেই বাড়িটিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসস্থান পরিণত করার জন্যে পূর্ত দপ্তর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যোগাযোগ করে অনেক কিছু করা হলো। সেই বাড়িটিকে রাতারাতি একদম সংস্কার করা হলো মুখ্যমন্ত্রীর বসবাসের জন্য। তার প্রয়োজনীয় তিনি যে ধরনের মানে শৌচালয় ব্যবহার করেন সেরকমভাবে তৈরিও করা হলো সেই বাড়ি। কিন্তু তারপরে দেখা গেল মুখ্যমন্ত্রী বেঁকে বসলেন। তিনি বললেন তিনি 25 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট ছেড়ে অন্য কোথাও যাবেন না। তার যে পূর্বসূরি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনিও কিন্তু বলেছিলেন পাম এভিনিউর বাড়ি ছেড়ে যাবেন না। তার পরবর্তী উত্তরসূরি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও বললেন কালীঘাটের বাড়ি ছেড়ে যাবেন না। এখন তার নিরাপত্তার কথা মাথায় রেখে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে তার এই কালীঘাটের বাড়িতে একদম নিশ্ছিদ্র নিরাপত্তা করা হলেও মুখ্যমন্ত্রী কিন্তু সময় পেলেই, তুমি দেখেছো, সাধারণ মানুষের সঙ্গে মিশে যান। এটা হয়তো তার নিরাপত্তার বড় একটা ঘাটতি হতে পারে। সব মিলিয়ে বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় যে দেশের গরিবতম মুখ্যমন্ত্রী, সেটা তার যে দৈনন্দিন জীবনযাপন এবং নিত্য জীবনচর্যার মধ্যে একদম স্পষ্ট যে এটা সত্যি। এডিআর
বা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস তারা যে সমীক্ষা করেছে গতকাল, সেই সমীক্ষা একদম যথার্থই। সর্বভারতীয় সংবাদ সংস্থার মাধ্যমে তারা জানিয়েছে, পিটিআইয়ের মাধ্যমে, যে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের গরিবতম মুখ্যমন্ত্রী আর চন্দ্রবাবু নাইডু তিনি দেশের ধনী মুখ্যমন্ত্রী। একেবারে আমরা যে আলোচনা খুব দীর্ঘতমভাবেই আমরা এটা বিস্তারিতভাবেও তার ব্যাখ্যা করলাম, এবং সমস্ত আপডেটের জন্য আপনারা নজর রাখুন আজ তাক বাংলায়।